সো যেটা তোমরা থাম্বনেলে দেখে ক্লিক করেছো সেটা কিন্তু কোনো ক্লিকবিট নয়। আমি আজকের থেকে বা আজকের পর থেকে আমার যে ব্যাংক প্রিপারেশনের যে জার্নি সেই জার্নিটাকে কুইট করলাম। এবার এটা কুইট করার পেছনে কি ঘটনা বা কি কারণ বা কেন আজকের দিনে দাঁড়িয়ে এসে আমি ডিসিশনটা নিচ্ছি এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম কথা হচ্ছে যে এই যে ব্যাংকিং এক্সাম বা কোনো গভর্নমেন্ট সার্ভিস এক্সামের প্রিপারেশন কারা করে থাকে, যাদের কাছে বিশাল পয়সা, যাদের বিজনেস আছে, জেনারেলি তারা কি করে? তারা তো করে না। অনেক পরে কারা? আমার মতন বা আপনার মতন সাধারণ ঘরের ছেলেমেয়েরা করে। এবার ঘটনা হচ্ছে সাধারণ ঘরের ছেলেমেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র যে পড়াশোনাটা করে গেলাম চেষ্টা করে গেলাম তা কিন্তু নয়। একটা সাধারণ ঘরের ছেলেমেয়ের জন্য সব থেকে বড় জিনিস হচ্ছে তার আর্নিংটা তাকে করতে হবে। কারণ আজকের দিনে তুমি দেখো, আজকের যে সমাজ, এই সমাজের মধ্যে তুমি কত ভালো মানুষ সেটা কিন্তু দেখতে আসছে না। যে জিনিসটা দেখতে আসছে যে মাসের শেষে তুমি কত টাকা কামাচ্ছ। তোমার ক্যারেক্টার বা তুমি যে মানুষটা ভালো না খারাপ বা তোমাকে সম্মান দেওয়া উচিত কি না সেটা সম্পূর্ণ নির্ভর করে তুমি মাসের শেষে কত টাকা ইনকাম করছো। তো আমি একটু আমার ঘটনার মধ্যে ফিরে যেতে চাই, আমার জার্নিটার মধ্যে ফিরে যেতে চাই, এবং কেন আমি ডিসিশনটা নিলাম বা নিতে বাধ্য হলাম সেটার দিকেও আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে বলবো। প্রথম ঘটনা বা সূত্রপাত হয় সবকিছুর, যে আমি 2020 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি ডিসিশন নিই যে যেহেতু আমার সময় রয়েছে আমি হায়ার স্টাডিজ করবো। তো হায়ার স্টাডিজের ক্ষেত্রে কি ডিসিশন নিয়ে নিলাম যে তখন 2020 যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, ওই পয়েন্ট অফ টাইমে এমবিএর একটা খুব ভালো মার্কেট চলছিল। মানে মোটামুটি যারা আমার বন্ধু বান্ধবরা রয়েছে মোস্টলি তারা এমবিএ করার জন্য তারা ম্যাক্সিমাম জনই কিন্তু এমবিএতে ভর্তি হয়ে গেছিলো। আবার তখন আমি ডিসিশন নিলাম যে না, সবাই যখন করছে আমাকেও করতে হবে। এবার প্রথম থেকেই আমি একটা ফিক্স ছিলাম যে আমি এমবিএ যখন প্রিপারেশন করব তখন আমি খুব মন দিয়ে করবো, এবং আমার সব থেকে প্রায়োরিটি যেটা সেটা হচ্ছে আমাকে একটা চাকরি দরকার, ভালো একটা চাকরি পেতেই হবে। এবার যথারীতি যখন আমি এমবিএতে অ্যাডমিশন নিলাম, অবভিয়াসলি এমবিএ পড়তে একটা খরচা আছে, বাট স্টিল কিছুভাবে ম্যানেজ হলো, ম্যানেজ হয়ে আমরা পড়াশোনা শুরু করলাম। প্রথম থেকেই কিন্তু আমি খুব ভালোভাবে ডেডিকেট ছিলাম, খুব ভালোভাবে পড়াশোনা করেছি, অন্যদিকে কোথাও মাথা মারিনি, কিচ্ছু করিনি। তো যখন আমি প্রিপারেশন করছি, প্লেসমেন্ট শুরু হচ্ছে, আর সেটা ছিল একদম কোভিড এরা বলতে কি ম্যাক্সিমাম যে ক্লাসেস হতো সেগুলো কিন্তু বাড়ির থেকে অনলাইন ক্লাস হতো, শুধুমাত্র ইন্টারভিউ দেওয়ার জন্য আমাদেরকে অফলাইনে মুভ করতে হতো। মানে কোনো একটা কোম্পানিতে যেতে হলো, সেখানে গিয়ে আমাকে অফলাইন ইন্টারভিউ দিতে হতো। তো আমি যখন অফলাইন ইন্টারভিউ দিতে যাই, একটা খুব বড় এফএমসিজি কোম্পানি, আমি নাম নেবো না সেটা, তাদের একটা কোয়ালিফাইং টেস্ট হয় যেখানে তাদের একটা অ্যাপটিউড টেস্ট তারা জিজ্ঞেস করে। এবং আমি একমাত্র ছিলাম যারা বা যে ছেলেটা ওই অ্যাপটিউড টেস্টের মধ্যে সব থেকে ম্যাক্সিমাম মার্কস এনেছিলাম। বাট অবভিয়াসলি অ্যাপটিউড টেস্ট হচ্ছে ফার্স্ট রাউন্ড, তারপর আমার এইচআর ইন্টারভিউ হয়, তারপর গিয়ে আমার ফাইনাল ইন্টারভিউ হয়, বাট সামহাও আমি পাইনি সেই জবটা। ওঠার পর আমি একটা আরো বড় কোম্পানি, এফএমসিজি কোম্পানিতে অফার পেলাম। তারা বললো যে তুমি যদি ভালো করে এই ইন্টার্নশিপ পিরিয়ড দিল 4 মাসের মধ্যে, তুমি যদি ভালো করে ইন্টার্নশিপটা করো, সেখানে আমরা তোমাদেরকে একটা পিপিও দিতে পারি। পিপিও বলতে হয় প্রি প্লেসমেন্ট অফার। সেই পিপিও তোমাদেরকে দেবো আর তোমাদেরকে প্লেসমেন্ট করিয়ে দেবো, মানে তোমাকে একটা বড় কোম্পানিতে প্লেসমেন্ট করে দেবো। আর সত্যি কথা বলতে ওই যে কোম্পানিটা আমি কথা বলছি সেটা কিন্তু ভারতের ওয়ান অফ দ্য বিগেস্ট এফএমসিজি কোম্পানি, ওয়ান অফ দ্য বিগেস্ট। তো অবভিয়াসলি এত বড় কোম্পানির এত বড় একটা সুযোগ, তো সেই পয়েন্ট অফ টাইম আমি ডিসিশন নিলাম যে ঠিক আছে, কি করা যায়। অবভিয়াসলি টাকার একটা দরকার, বয়স হয়ে যাচ্ছে। তো সেই পয়েন্ট অফ টাইম আমি ভাবলাম যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি যাই পিপিও। এবার এখানে একটা গল্প ছিল, গল্পটা হচ্ছে যে যদি আমি এই ইন্টার্নশিপের অফারটা একসেপ্ট করি, সেই ক্ষেত্রে আমাকে কিছুদিনের মধ্যে থেকে সেই কোম্পানির জন্য ইন্টার্নশিপ করা শুরু করতে হবে। ইন দ্য মিন টাইম যে প্লেসমেন্ট বা যে কোম্পানিগুলো আমার কলেজে আসছিল আমি সেখানে কিন্তু বসতে পারবো না। তাহলে আমি দেখলাম যে বাকি যে কোম্পানিগুলো আসবে সেগুলোর থেকে হয়তো যেটাতে আমি ইন্টার্নশিপে অফার পেয়েছি এটা খুব ভালো কোম্পানি বা বড় কোম্পানি। তাহলে আমি তখন ডিসিশন নিলাম, না আমি একটা কাজ করে রিস্ক নিয়ে দেখি। এই মানুষের জীবনে রিস্কটাই না খুব অনেক সময় আমরা শুধু রিস্ক নেওয়ার সফলতা দেখি, বাট এই যে রিস্ক নেওয়ার যে কতটা ব্যাকড্রপও হয় সেটাও তোমরা আমার ঘটনা শুনলে বুঝতে পারবে। তখন আমি ডিসিশন নিলাম, ডিসিশন নিয়ে আমি বললাম না ঠিক আছে, আমি ওখানেও আমার 100% দেবো, চেষ্টা করবো, জান লাগিয়ে দেবো একদম। আমি 4 মাস কাজ করলাম। সেই ইন্টার্নশিপের জন্য নট অনলি আমাকে কলকাতার মধ্যে ঘুরতে হতো, এছাড়া আমাকে কিছু কারণের জন্য আসানসোলে যেতে হয়েছিল।
অবভিয়াসলি এটা এফএমসিজি কোম্পানি, সেখানে তোমাকে মুভমেন্ট করতে হয়। ইন্টার্নশিপও খুব ভালোভাবে করলাম, খুব ভালো রেজাল্ট করলাম, বাট আলটিমেটলি সেই কোম্পানির তরফ থেকে কিন্তু ফাইনালি অফার লেটার এলো না, ঠিক আছে। তারা জাস্ট বললো যে যেমন কর্পোরেটে হয়, যে তুমি যে কাজটা করেছো এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছো, এবং অবভিয়াসলি তারা ইন্টার্নশিপের বিনিময়ে কিন্তু টাকা আমাদেরকে দিয়েছিল, সেটা আমি নো ডাউট বলছি না, ভালো পরিমাণে টাকাই আমাদেরকে দিয়েছিল। তাই বললাম ঠিক আছে, ভালো কথা। ইন্টার্নশিপে যখন হয়নি আবার কলেজে ব্যাক করলাম, তখন কলেজও আনএক্সপেক্টেড ছিল, বিকজ জেনারেলি এরকম টাইপের জিনিস হয় না। তো ওইটার মধ্যে শুধুমাত্র আমি ছিলাম না, আমার ছাড়াও আরো 5-6 জন স্টুডেন্ট বা 5-6 জন ছেলেমেয়েরা ছিল, তাদের সাথেও সেম কেস। তখন কলেজগুলো ঠিক আছে, তাহলে একটা কাজ করো। এবার ইন দ্য মিন টাইম, এই যে 4 মাসটা আমি ওই কোম্পানির জন্য খাটলাম, ইন দ্য মিন টাইম আমাদের কলেজে কিন্তু প্রচুর প্লেসমেন্টের জন্য কোম্পানি এসেছিল, এবং আমাদের যারা বাকি বন্ধু বান্ধবরা ছিল, যারা ওই ইন্টার্নশিপের জন্য যায়নি, তারা কি করলো, তারা প্লেসমেন্টে বসলো, এবং মোটামুটি সবাই কিন্তু চাকরি পেয়ে গেছিল ততক্ষণে। তখন আমরা আবার ব্যাক করলাম কলেজে, তো কলেজগুলো ঠিক আছে, আরো 2-3 মাস রয়েছে, এই 2-3 মাসের মধ্যে যা যা কোম্পানি আছে তাখানে আমরা চেষ্টা করবো তোমাদেরকে ঢুকিয়ে দেওয়ার, বা চেষ্টা করবো যাতে তোমরা কোনো না কোনো জায়গায় সিলেক্ট হয়ে যাও। কলেজ কিন্তু আমাদের হেল্প করেছে, আমি বলবো না যে কলেজ আমাদের কোনো হেল্প করেনি, আর ওই কলেজ বা ওই ইন্টার্নশিপের কারণে আমি জীবনে অনেক কিছু শিখতে পেরেছি। তো শিক্ষামূলক জিনিস দিয়ে কিন্তু সেটা হেল্পফুল করেছে। এবার তারপর আমি কলেজে বসলাম, তো প্লেসমেন্টের ক্ষেত্রে এলো একটা বড় ব্যাংকিং কোম্পানি, ঠিক আছে, একটা বড় প্রাইভেট ব্যাংক কোম্পানি, ঠিক আছে। সিকিউরিটিস কোম্পানি আমি বলতে পারি, এটা এক্সাম্পল, বাট আমি নাম বলবো না। এক ধরনের সিকিউরিটিস কোম্পানি যেটাকে আমরা বলে থাকি, কিন্তু ব্যাংকিং থাকে, বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট হয়, যেমন মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, এগুলো সেল করতে হবে, জব করতে হবে। এবার অবভিয়াসলি আমি আমার ম্যানেজমেন্ট বা এমবিএ করেছিলাম মার্কেটিং নিয়ে, তাই বললাম ঠিক আছে, ভালো একটা অপরচুনিটি। এবং কোথাও না কোথাও গিয়ে আমার একটা ধারণা ছিল, বা ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি ব্যাংকে চাকরি করবো, প্রাইভেট হোক বা সরকারি হোক, ব্যাংকে চাকরি করবো। তাই বললাম ঠিক আছে, করা যেতে পারে, ভালো সুযোগ পেয়েছি। তো ওখানেও কাজ বাজ করলাম, ঠিকঠাক কাজ হচ্ছিল, প্রেশার, অবভিয়াসলি ব্যাংকিং একটা প্রেশার থাকে, বাট সামহাউ থিংস ওয়ার গোয়িং রাইট। এবং তখন আমি একটা ডিসিশন নিলাম যে ঠিক আছে, আমি তো ওখানে জবটা করছি, এবং আমার বাড়িতেও কিছু প্রবলেম হয়ে গেছিলো, যেই কারণে আমার কন্টিনিউ করা ওই টাইমে পসিবল হয়নি। তো আমি তখন সেই জবটা ছেড়ে দিলাম। তো আমি তখন দেখলাম যে ভাই দেখ, আমার এখনো বয়স রয়েছে, এবং প্রাইভেট ব্যাংকের আমি কত পাবো, বা প্রাইভেট ব্যাংকে খুব চাপ বেশি। তো একটা কাজ করা যেতে পারে, আই ক্যান গো ফর গভর্নমেন্ট সার্ভিস, বা গভর্নমেন্ট ব্যাংক এক্সামের জন্য প্রিপারেশন করা যেতে পারে। বা একটা যে হয় না, যে মধ্যবিত্ত পরিবার থেকে তোমরা যদি জন্ম নাও, বা মধ্যবিত্ত পরিবার বা গরিব পরিবারে তুমি যদি জন্ম নাও, তোমার সবসময় মনে হয় যে আমাদের একটা স্টেবল ফিউচার দরকার, বা একটা স্টেবিলিটি দরকার। এই খুব শব্দটা ধ্যান দিয়ে শুনবে, যার নাম হচ্ছে স্টেবিলিটি। তা আমি তখন, বা ছোট বয়সটা ছিল, যেহেতু পরিবারে ম্যাক্সিমাম লোকই গভর্নমেন্ট সার্ভিসের সাথে যুক্ত ছিল, তাই বললাম যে ঠিক আছে, তাহলে গভর্নমেন্ট সার্ভিস তো প্রিপারেশন নেওয়া যেতে পারে। বাট প্রবলেম হচ্ছে, প্রথম কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কোনো রিক্রুটমেন্ট হচ্ছিল না। দ্বিতীয় ফ্যাক্টর ছিল যে আমার মোটামুটি বয়স হয়ে গেছিলো, তখন তখন এজ ছিল আমার 26 ইয়ার্স, 25-26 ইয়ার্স এরকম এজ ছিল। তখন আমি বললাম যে আমি কোন কোন এক্সামের জন্য প্রিপেয়ার করতে পারি। তা আমি দেখলাম না, আমি স্টেট গভর্নমেন্ট না করে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য প্রিপারেশন করা শুরু করবো। সেন্ট্রাল গভর্নমেন্ট কী কী জেনারেলি এক্সাম হয়, প্রথম ফ্যাক্টরে দেখলাম রেলওয়ের পরীক্ষা হয়, দ্বিতীয়তে দেখলাম এসএসসির পরীক্ষা, থার্ড হচ্ছে আমার ব্যাংকিংয়ের পরীক্ষা। সিলেবাসটা দেখলাম, রেলের ক্ষেত্রে ম্যাথ, রিজনিং বাদ দিয়েও কিন্তু বাকি হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যান ত্যান প্রচুর জিনিস পড়তে হবে। সেম ওয়ে উইথ এসএসসি। বাট আমি যখন ব্যাংকিং এর সিলেবাস দেখলাম, তো ব্যাংকের সিলেবাসটা আমি বুঝলাম না, সিলেবাস যেটা রয়েছে সেটা কিন্তু ছোট রয়েছে। সাবজেক্ট জেনারেলি কি, সাবজেক্ট বলতে তোমার কোয়ান্টস রয়েছে, বা যেটাকে আমরা ম্যাথ বলে থাকি। কোয়ান্টসের মধ্যে ভাগ ভাগ রয়েছে যে আমার কোনো অ্যাডভান্স ম্যাথ নেই, মানে ট্রিগোনোমেট্রি, ওখান থেকে অত কোশ্চেন টোশ্চেন আসে না, জিওমেট্রি, ওখান থেকে কোশ্চেন কোনো আসে না, শুধুমাত্র অ্যারিথমেটিক করতে হবে এবং ভালো করে ডিআই করতে হবে, ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। গুড। রিজনিং এর ক্ষেত্রে কি, রিজনিংটা কিন্তু যেটা ব্যাংকিং হয়, যারা ব্যাংকের স্টুডেন্ট বা অ্যাসপিরেন্টরা রয়েছে তারা জানবে যে ব্যাংকের যে রিজনিং, সেটা কিন্তু কোয়ালিটি রিজনিং থাকে। মানে অবভিয়াসলি পাজেল বা সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু ভালো ভালো কোশ্চেন দেয়, আর মেন্সে তো খুবই টাফ কোশ্চেন করে দেয়। তাই বলো না, এটা হয়ে যাবে, সমস্যা নেই। ইংলিশটাও ভালো আছে, ইংলিশটা হয়ে যাবে, কারণ ব্যাংকের ইংলিশের ক্ষেত্রে কি হয়, জেনারেলি গ্রামারের থেকেও বেশি কিন্তু তোমার ভোক্যাব বা আরসি, যেটাকে তোমরা বলে থাকো রিডিং কম্প্রিহেনশন, সেখান থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে কোশ্চেন ফ্রেম করে থাকছে আজকালকার দিনে। তাই বললাম ঠিক আছে, 3টে সাবজেক্ট। এছাড়াও কি রয়েছে, ব্যাংকিং অ্যাওয়ারনেস রয়েছে তোমার, তারপর গিয়ে জেনারেল অ্যাওয়ারনেস থেকে অত বেশি কোশ্চেন এখন দেয় না। এছাড়াও কি আছে,
এছাড়া তোমার রয়েছে মেন কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমি দেখলাম কি এক সিলেবাসও ছোট, দ্বিতীয় জিনিসগুলো হয়ে যাবে, তাহলে ঠিক আছে আমি তাহলে ব্যাংকের জন্য প্রিপারেশন স্টার্ট করি। তো আজকের দিনে হচ্ছে 2026, তো আমি মোটামুটি তোমার 2024-এ আমি শুরু করলাম এক্সাম দেওয়া। ফার্স্ট আমি এক্সাম দিলাম। ফার্স্ট এক্সাম হচ্ছে আইবিপিএস আরআরবি ক্লার্ক, মানে যেটা গ্রামীণ ব্যাংকের ক্লার্ক আমরা বলে থাকি, এক মিনিট দাঁড়াও, গ্রামীণ ব্যাংকের ক্লার্ক আমরা বলে থাকি। সেই পরীক্ষা, আর যখন দেখবে ব্যাংকের ক্ষেত্রে কি হয়, অগস্ট মাসে ফর্ম ফিল আপ হয়, বাকি পরপর এক্সাম হতে থাকে ডিসেম্বর অবধি। প্রিলিমস হয়, মেন্স হয়, যেটা ইন্টারভিউ আছে ইন্টারভিউ হয়, তো একটা সিরিজ বা একটা সিজন হিসাবে চলে। তা আমি সেই অগস্ট মাসে ডিসিশন নিলাম যে ভাই আমি সব চাকরির জন্য ভরবো। কি কি? গ্রামীণ ব্যাংকের ক্লার্ক, গ্রামীণ ব্যাংকের পিও, আইবিপিএস ক্লার্ক, আইবিএস পিও, এসবিআই ক্লার্ক, এসবিআই পিও, সব ভরবো। এছাড়াও যেহেতু আমি এমবিএ করেছিলাম, তখন আমি ডিসিশন নিলাম যে আমি একটা আইবিপিএস এসও হয়, সেই এসওটাও ভরবো। তো ভালো কথা, ফার্স্ট এক্সাম দিলাম গ্রামীণ ব্যাংকের ক্লার্ক, প্রিলিমস ক্লিয়ার হলো না। পিওর দিলাম, প্রিলিমস ক্লিয়ার হলো না। আইবিপিএস ক্লিয়ার দিলাম, হলো না প্রিলিমস। আইবিপিএস পিও দিলাম, হলো না প্রিলিমস। বাট আমি যখন আইবিপিএস আর এসবিআই হয়নি আর আমার, বাট হলো কি, হলো হচ্ছে যখন আইবিপিএস এসওর প্রিলিমস কিন্তু আমার বেরিয়ে গেল। আমি মার্কিং এর জন্য ভরেছিলাম প্রোফাইলের জন্য। তো যখন আমার এসও প্রিলিমসটা হয়ে গেল, তখন আমি মারাত্মক আনন্দ, এবার মনে হয় সরকারি চাকরি পেয়েই যাব। শুধু বাকি কি, এবার আমি একটু যদি তোমাদের বলে রাখি যে এসও প্রিলিমসের ক্ষেত্রে প্রিলিমসে থাকে হচ্ছে ম্যাথ, রিজনিং, ইংলিশ থাকলো, বাট মেন্সে থাকে হচ্ছে সাবজেক্ট বা টপিক ওরিয়েন্টেড, মানে যেটা আমি আমার এমবিএ টাইমে পড়েছিলাম। ভালো কথা। এবার প্রথমবার এবার জেনারেলি কি হয়, এই প্রোফাইল বা এই পার্টিকুলার প্রোফাইলের জন্য কিন্তু আমাদের এখানে কোনো অফলাইন কোচিং নেই। তো খুব কন্টেন্ট ক্ষেত্রে ইউটিউব দেখলাম, এবং টিচার যারা আমি ইউটিউবে দেখেছি বা পড়েছি, তারা কিন্তু তাদের দিকে 100% দিয়েছে, মানে আমি কারোর নাম এখানে খারাপ বা কোনো কিছু বলবো না। তো প্রিপারেশন আমি স্টার্ট করলাম, এক্সাম দিলাম, বাট অবভিয়াসলি প্রিলিমস ক্লিয়ার হলো, আলটিমেটলি আমার মেন্সটাও হলো না। ঠিক আছে, মেন্স আমি বেরিয়ে গেলাম, কান্নাকাটি করলাম যে এতগুলো এক্সাম দিলাম বাট একটাতে আমার হলো না। এবার প্রবলেম হচ্ছে, তুমি যদি ব্যাংকের এক্সাম দিয়ে থাকো আর যদি তুমি জেনারেল ক্যাটাগরিতে বিলং করে থাকো, তুমি দেখবে এই এক একটা এক্সামের ক্ষেত্রে তোমার ফিস পেমেন্ট করতে হয় 850 টাকা করে, যেটা কিন্তু একটা হিউজ ফিস। এক একটা এক্সামের জন্য ফিস পেমেন্ট করতে হয় 850 টাকা। তার মানে মোটামুটি 850 ইন্টু এতগুলো এক্সাম করে নাও, মানে কয়েক হাজার টাকার ব্যাপার, কয়েক হাজার টাকা আমার লস চলে গেল। এবার এই টাকাগুলো আমি কোথা থেকে পাচ্ছি না? আমি এর আগে যেখানে জব টপ করেছি সেখান থেকে আমি টাকা জমিয়েছিলাম, মানে একটা মোটামুটি ভালো টাকাই ছিল, ঠিক আছে, মানে যেটা দিয়ে আমার চলে যাবে। কেন দেখো, একটা তুমি যখন 26-27 বছর ছেলে হও, তখন তুমি যদি বাবা মার থেকে টাকা চাও, সেটা কিন্তু খুব খারাপ দেখায়, এবং তুমি গিয়েও কিন্তু চাইতে পারবে না। ঠিক আছে, তোমার নিজেরই কষ্ট হবে, যখন আর তোমার এটা বয়স হয়ে গেছে তোমার বাবাকে বলে দাও আমাকে টাকা দাও, ফর্ম ভরবো, এটা খুবই মর্মান্তিক, বা তুমি বলতে পারো খুবই কষ্টকর। হ্যাঁ, বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যা আছে তাই করবো। এবার যখন আমি এটা প্রিপারেশন করে গেলাম, তো মোটামুটি এটা ডিউরেশন অনেকক্ষণই থাকে, 6 মাস। তখন আমি দেখলাম যে কি করা যেতে পারে। তো তখন আমি দেখছি যে তত দিন যাচ্ছে। এবার অবভিয়াসলি তুমি যখন থাকবে, বাইরে বেরোচ্ছ, কোনো কাজবাজ, মানে কাজবাজ ইন দ্য সেন্স, ধরো তুমি কোথাও পড়তে যাচ্ছ, ইনস্টিটিউটে পড়ছো, সব কিছু করছো, তো দেখো একটা খরচা কিন্তু হয়, বিয়াল মানে একটা খরচা লাগেই জিনিসটা, ট্রাভেল কস্ট হয়ে গেলো, টুকটাক খাওয়া দাওয়া করলে, বই খাতা কিনলে, নোটস পারচেস করলে, পেন টেন কিনলে, সব কিছু ক্ষেত্রেই খরচা আছে। ইভেন ফর্ম ফিল আপে একটা বিশাল পরিমাণ খরচা আছে। তো এবার দেখলাম যে টাকাটা আমি সেভিংস করেছিলাম, আস্তে আস্তে সেই টাকাটা খরচা হতে শুরু করলো। তখন আমি কি করলাম, আর ততদিনে কিন্তু আমি একটা অফলাইন ইনস্টিটিউটে ভর্তি হয়ে গেছিলাম। এবার অবভিয়াসলি দেখো, তোমার বন্ধু বান্ধব ওই এজে ভালো জায়গায় কাজ করছে, তুমি সেখানে বাড়ি বসে রয়েছো, অবভিয়াসলি তোমারও কোথাও একটা গিল্টি ফিল হয়, তোমারও কোথাও মনে হয় যে আমি জীবনে কি অ্যাচিভ করছি বা আমি জীবনে কি করছি। তাই আমি বললাম ঠিক আছে, হোয়াট টু ডু নেক্সট। তো আমি তখন ভাবলাম যে একটা কাজ আমি করতে পারি, আমি এমন কোনো জায়গায় জবে ঢুকি, যেখানে যদি আমি জবে ঢুকে যাই, তাহলে সেখানে আমার আর্নিংটাও আসবে, বেশি চাপও থাকবে না, আর বাড়ি এসে আমি পড়তে পারবো। ঠিক আছে, প্রথম কিন্তু আমার যেটা ভুল করলাম সেটা হচ্ছে এই জিনিসটা, এটা আমি বলতে পারি আমার জীবনের ফার্স্ট মিস্টেক। তাই বললাম ঠিক আছে। এবার দেখো, তুমি যখন কোনো একটা কর্মক্ষেত্রে ঢুকে যাবে বা কোনো একটা কাজের সাথে যুক্ত হয়ে যাবে, তুমি যত চেষ্টাই করো না কেন, তুমি কিন্তু যেটা একটা অ্যাসপিরেন্ট, ঠিক আছে, যেটা অ্যাসপিরেন্ট রয়েছে তার মতন কিন্তু তুমি করতে পারবে না। কারণ তুমি কাজ থেকেই বাড়ি ফিরছো, আমি ভেবেছিলাম কি ধরি আমি 7-8টার মধ্যে বাড়ি ঢুকে যাই, তারপর পড়বো এসে।
বাট আমি সামহাও দেখতে পাচ্ছি যে কাজের চাপের ক্ষেত্রে আমার বাড়ি ঢুকতে ঢুকতে সময় হয়ে যাচ্ছে রাত্রি 10টা 10:30। আর অবভিয়াসলি সারাদিন কাজ করার পর তোমার বডি দেবে না। তাও আমি চেষ্টা করতাম পড়াশোনা করার, ওটাও মোটামুটি কিছু করলাম, এবং এই ক্ষেত্রে কি হলো যে কিছুদিনের যে সময় সেখানে প্রিপারেশনটা আমার ডাইরেক্টলি হলো না বা কনস্ট্যান্ট ছিল না। তো ভালো কথা, কি করা যেতে পারে? আবার আমি 4.5 মাস জব করলাম। তারপরে বললাম না, এবার আমাকে করতে হবে। এজ কিন্তু আমার আস্তে আস্তে বেড়ে বেড়ে যাচ্ছে। 2000, তার 2025, ঠিক আছে, 2025, ঠিক আছে। আচ্ছা সরি, আমি প্রথমে ভুল বলেছি। 2023 আমি দিয়েছিলাম, ওটা 2023, 24 আর 25। আর এখন তো 26 আমি ছাড়লি, বিকজ 26 এখনো এক্সাম হয়নি, ঠিক আছে। তো 23-এর ঘটনাটা আমি বলছি। তো 24 আমি আবার এক্সাম দিলাম, 23-এ ফার্স্ট টাইম দিলাম, ফার্স্ট টাইম দেওয়ার পর ভাই হলো না, তারপর কাজে ঢুকে গেলাম। তারপর আবার যখন 24-এ সিজন আসছে, অগস্ট মাস আসছে, তার আগে আমি জব ছাড়লাম। জব ছাড়ার পর বললাম যে না, এবার আমাকে করতে হবে, এবার আমাকে মন লাগিয়ে জিজান লাগিয়ে করতে হবে। তো ভালো কথা, আবারও ঠিক সেম ঘটনা হলো। যে ঘটনার ক্ষেত্রে একটু চেঞ্জ হলো কি, যে এবার আমি এসোর প্রিও পাস করলাম, এসোর আমি মেন্সও পাস করলাম, ক্লার্কেরও প্রি পাস করলাম, এবং পিওরও প্রি ক্লাস করে গেলাম। খুব খুশি। বাট সামহাও গিয়ে দাঁড়িয়ে যখন আমি ইন্টারভিউ দিতে যাই এসোর মেন্স পাস করার পর, বাট ইন্টারভিউ বা ওভারঅল কাট আপে আমার এসো হলো না। আমি আবার ভেঙে পড়লাম, কষ্ট লাগলো যে কি করবো, ভালো লাগছে না একদমই, মন মেজাজ ভালো নেই একদম। তো তখন আমি ভাবলাম যে কি করা যেতে পারে। এবার ইন দ্য মিন টাইম, এই যে প্রসেসটা মধ্যে একটা গল্প হলো কি, দেখো অনেকে যারা কর্পোরেটের সাথে যুক্ত আছো তারা জানবে যে তোমার যদি সিভিটা বা তোমার যদি সিভির মধ্যে যদি গ্যাপ এসে যায়, তোমার কিন্তু জব পেতেও অনেক প্রবলেম হয়ে যায়। মানে এখনকার দিনে যদি কারোর জব প্রোফাইল বা সিভির মধ্যে 1 মাসেরও গ্যাপ এসে যায় না, তাকেও কিন্তু ইন্টারভিউ টাইমে 10 বার প্রশ্ন করবে যে কেন ভাই তুমি জবটা তুমি ছেড়েছিলে, বা কেন তোমার সিভিতে গ্যাপ রয়েছে, এবং সেটার জন্য কিন্তু ভালো ক্যান্ডিডেট রিজেক্ট হয়ে যায়। আমার সিভিতে মোটামুটি তখন অনেকদিন গ্যাপ এসে গেছে, আবার চাকরি খোঁজা শুরু করলাম, বিকজ টাকা শেষ হতে চলেছিল। তখন আমি কি করলাম, না কি করা যেতে পারে, কি করা যেতে পারে, আমি তখন দেখলাম যে ভাই কাজ বাজ তো হচ্ছে না, তাহলে কি না পড়াশোনাতেই ফোকাস করি। আবারও চেষ্টা করলাম, ঠিক আছে। এবার ইন দ্য মিন টাইম আমি দেখতে পাচ্ছি, যেটা 2025-এর যে এক্সামটা হয়েছিল তার আগে আমি ঘটনা বলছি। এবার আমি দেখছি যে এর মধ্যে অনেক দিনই আমি প্রায় আনএমপ্লয়মেন্ট রয়ে গেছি, টাকা পয়সা শেষের দিকে রয়েছে। বাট একটা জিনিস লক্ষ্য করলাম যে বাকি যে এক্সামগুলো ছিল, সেই যে এক্সাম এ যেহেতু অত পরিমাণে রিক্রুটমেন্ট হচ্ছে না বা স্টুডেন্টরা আসছে না, সেই ক্ষেত্রে কি হচ্ছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট আজকালকার দিনে শিফট করছে তোমার ব্যাংকিং এর দিকে। তো আমি তখন বুঝলাম যে ভাই কম্পিটিশনও দিন দিন বাড়ছে। তো কম্পিটিশনও বহুত হাই হলো। এবং তোমরা যদি গ্রামীণ ব্যাংকের তুমি প্রিলিমসের কাট অফ দেখো, তুমি দেখবে 80-তে 78, 77 কাট অফ যাচ্ছে। তো ইটস এ হিউজ ফর একটা কমন স্টুডেন্ট। তাই বললাম ঠিক আছে, করা যেতে পারে। আবার পড়াশোনা শুরু করলাম, আবার পড়াশোনা খুব মন দিয়ে পড়লাম, বাট আনফর্চুনেটলি আবারও কিন্তু হলো না। তো বা তখন আমি ডিসিশন নিলাম যে এখন দেখো ভাই আমার বয়স হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার প্রবলেম হচ্ছে যে তুমি একটা টাইমের পর বা একটা এজের পর সারাদিন তুমি বাড়ি থাকতে পারবে না। তুমি দেখবে নিজেরই ফ্রাস্ট্রেটেড লাগবে। তুমি যখন রাস্তায় বেরোবে 10টা লোক তোমাকে প্রশ্ন করবে যে কি রে, অফিস যাসনি কেন? আমি কাউকে বলিনি যে আমি চাকরি ছেড়ে দিয়েছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। একটা মজার বিষয় বলি, বিভিন্ন লোকের সাথে যখন দেখা হতো, বিভিন্ন লোক আমি বিভিন্ন কথা বলতাম যে আমি এই কোম্পানিতে আছি, কাউকে বললাম ওই কোম্পানিতে আছি। এবার হয়তো কিছুদিন পর আবার তার সাথে আমার দেখা হচ্ছে, সে যখন জিজ্ঞেস করি কি রে, এখন কোথায় আছিস, এবার আমি 5 মিনিট রিকল করতাম যে একে আমি কোন গল্পটা বা কোন ঢপটা দিয়েছি। এরকম মজার অনেক কিছুই জীবনে হয়েছে, অনেক কিছু শিখতে পেরেছি, প্রচুর মানুষ চিনতে পেরেছি, যে কারা তোমার খারাপ টাইমে থাকে, কারা তোমার ভালো টাইমে থাকে। অনেকজন আছে তোমাকে ইনসাল্ট করবে, প্রচুর লোক রয়েছে। তো তারপর আমি কি করলাম, যে এইভাবে হচ্ছে না, খুবই একটা খারাপ সিচুয়েশন দিয়ে যাচ্ছে, মোটামুটি অনেক দিন হয়ে গেছে আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে। আর বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, ঠিক আছে। অবভিয়াসলি তুমি বাড়িতে বসে থাকতে পারবে না একটা এজের পর, একটা টাইমের পর। তো তখন আমি অবভিয়াসলি মানে আমি থ্যাঙ্কফুল বলতে পারি, বা আমি অনেক ভাগ্যবান বলতে পারি। তো আমি একটা লাইব্রেরিতে পড়তাম, সেই লাইব্রেরিটা তখন রিক্রুটমেন্ট শুরু করলো স্টুডেন্ট বা একটা টিচারের জন্য। তখন আমি তাদের সাথে যুক্ত হলাম, এবং আজও আমি তাদের সাথে রয়েছি। এবার একটা জিনিস যে
আমি কেন প্রিপারেশন ছাড়লাম, প্রথম কারণ হচ্ছে যে একটা হচ্ছে যে ক্লার্কের যে পরীক্ষার জন্য আমার এজ লিমিট পেরিয়ে গেছে, আমার 28 বছর হয়ে গেছে, 28 হয়ে গেছে। দ্বিতীয় জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি যে দিনকালকার যা যাচ্ছে ব্যাংকিং এক্সামের ক্ষেত্রে, প্রথম জিনিস হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স একদমই তোমার নেই, কিন্তু একদমই ওয়ার্ক লাইফ ব্যালেন্স নেই। মানে হয়তো টাকা রয়েছে, নো ডাউট টাকা আছে, প্রচুর পরিমাণে টাকা রয়েছে, বাট ফ্যাক্টর হচ্ছে যে যদি আমি মেন্টাল পিস বা ঠিকঠাক আমি নাই থাকতে পারি, আমি অত টাকা নিয়ে কি করবো? তো সেই ক্ষেত্রে আমি যেটা ডিসিশন নিলাম, যে এখন আমি যেটার সাথে যুক্ত রয়েছি একটা এডুকেশনাল ইনস্টিটিউট, সেখানে আমি খুব খুশি মনে এবং হ্যাপিলি জব করছি, হ্যাপিলি কাজ করছি, প্রচুর ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি। এবং সেখান থেকে কোথাও গিয়ে মনে হলো যে না, হয়তো যেটা মানুষ সবসময় চায় না সেটা হয় না। এবং তোমার জীবনে যেটা লেখা রয়েছে, তুমি যতই চেষ্টা করো না করো, তোমার জীবনে ঠিক সেটাই কিন্তু হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে মানুষকে এটা, না সত্যি কথা বলতে গেলে, যে তোমার জীবনে যাই হোক না কেন তোমার খুশি থাকা উচিত। কারণ অনেক সময় হঠাৎ হয় যে আমার জীবনে ইচ্ছা থাকে যে আমি একটা জিনিস কিনবো, যেমন আইফোন কেনার অনেকেই ইচ্ছা থাকে, কিন্তু অনেকে সবাই কিন্তু পূরণ করতে পারে না সেই ইচ্ছাটা, হয়তো ফাইন্যান্সিয়ালি সে নেই। তো এই ক্ষেত্রে কি অনেক সময় যেটা আমরা চাই সেটা হয় না, বাট অবভিয়াসলি যেটা ভাগ্যে লেখা আছে সেটাই হবে। এবং এটার জন্য তুমি যে দুঃখ পেয়ে তুমি যদি সারাদিন কাঁদবে যে কেন আমার জীবনে হলো না, কেন আমি চাকরি পেলাম না, আমার এটা স্বপ্ন ছিল, তাহলে সেটা যদি আমি বেশ সারাদিন কাঁদতে থাকি, তাহলে আলটিমেটলি জীবনে আমি কোনোদিনও খুশি থাকতে পারবো না, কিছুই করতে পারবো না। তো এই জন্য কি, জীবনে আমাদেরকে ফ্লো থাকতে হবে, মানে জলের মতন বয়ে যেতে হবে, যেমন জীবন নিয়ে যাচ্ছে সেমন নিয়ে যেতে হবে। শুধু নিজের কাজের প্রতি, তুমি যে কাজটাই করছো না কেন সেই কাজটার প্রতি তোমাকে সৎ থাকতে হবে। এবার এটাতে তোমরা কি শিখতে বলে যে তুমি তুমি তখন তোমার ভাবতে বলছে এটাতে আমার লাভ কি হলো শুনে? লাভ এটাই হলো, কালকে সিজিএল এর রেজাল্ট বেরিয়েছিল। সিজিএল এর রেজাল্ট বেরোনোর পর, এবার যেহেতু অনেকদিন ধরে আমি পড়াচ্ছি এবং অনেক স্টুডেন্টের সাথে যোগাযোগ রয়েছে, তো ওখানে একজনের সাথে আমার কথা হলো, সে আমার থেকে বয়সে অনেক বড়, প্রায় 30 বছর বয়স, তার সাথে লাস্ট অ্যাটেম্প ছিল এটা সিজিএল এর ক্ষেত্রে। সে কোনো কাজ বাজের সাথেও যুক্ত নয়, সে একদম ডেডিকেটলি 21 বছর বয়স থেকে 30 বছর বয়স অব্দি প্রিপারেশন করেছে। এবং যখন কালকে গিয়ে দাঁড়িয়ে তার রেজাল্ট বেরোলো এবং স্যার এক্সামটা হলো না, আমি যা দেখে তাকে দেখে বুঝতে পারলাম যে তার মাটি, তার পায়ের তলার থেকে মাটি সরে গেছে। মানে সে এখন বুঝতে পারছে না যে এখন অ্যাট দি এজ অফ 30 এসে কি করবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে কান্ট্রি যেখানে ভারতের মধ্যে, যে ভারতবর্ষের মতো যেখানে কান্ট্রি যেখানে সবকিছু সেক্টরের ক্ষেত্রে এত বেশি কম্পিটিশন, তার মানে সে এখন সত্যি কথা বলতে গেলে এত বছর ধরে আনএমপ্লয়মেন্ট, তার মেন্টাল কোনো পিস নেই, তার ফাইন্যান্সিয়াল কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট নেই, না তার বন্ধু বান্ধব নেই, তার ফ্যামিলি নেই ঠিকঠাক ভাবে, তার ফ্যামিলি তাকে সাপোর্ট করছে না। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সেই ছেলেটা কি করবে? এটা কিন্তু খুব ভাবার বিষয়। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি যে আমি তোমাদেরকে কি সাজেস্ট করব। প্রথম জিনিস হচ্ছে যেটা প্রিপারেশন, এবং আমি অনেক স্টুডেন্ট দেখেছি যারা সিলেক্টেডও হয়েছে। এমন ছেলে রয়েছে যে 21-22 বছরে সিলেক্ট হয়েছে, এমন হয় যারা 30-32 সিলেক্ট হয়েছে। যে 30-32 সিলেক্ট হয়েছে না, তার জীবন খুব কষ্টের গেছে। কেন, মাথায় রাখবে যে একটা ছেলের জন্য, স্পেশালি আমি ম্যান টু ম্যান কথা বলছি, একটা ছেলের জন্য আনএমপ্লয়মেন্ট হচ্ছে না নরকের মতন। আনএমপ্লয়মেন্ট হচ্ছে নরকের মতন। এবং যদি তোমাকে নরক দেখতে হয়, তোমাকে কিন্তু একটা আনএমপ্লয়েড ছেলেকে দেখতে হবে, তার জীবনটাকে দেখতে হবে। মানে তার মনে হবে না, মানে আমিও তো এই সিচুয়েশন দিয়ে গেছি, তার মনে হবে যে এর থেকে মরে যাওয়া ভালো। বাট অবভিয়াসলি মরা বা সুসাইড করা কোনো একটা সলিউশন না। আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমাদের লড়াই করতে হবে। এই জন্য আমি বলবো যে অনেকে ডিসিশন নেয় যে 28 বছর 27 বছর বয়সে পড়াশোনা করবে, যেমন আমি নিয়েছিলাম 26 বছর বয়সে প্রিপারেশন করা শুরু করবে। হয়তো আজকে যদি আমি ব্যাংকিং না পড়ে এসএসসি জন্য পড়তাম, সময় দিতাম, তাহলে হয়তো আজকে আমি এসএসসি ক্লিয়ার হয়ে যেত। বিকজ এসএসসিতে ভ্যাকেন্সি প্রচুর থাকে, বা এই রেলের ক্ষেত্রে ভ্যাকেন্সি থাকে, একদম যখন হয় তখন ভালো স্টুডেন্ট নিয়ে নেয়। বাট ব্যাংকিং তুমি দেখো 4,000 3,000 করে ভ্যাকেন্সি থাকে, কম্পিটিশন মারাত্মক লেভেলে থাকছে। অবভিয়াসলি ডিভিশনেরও ভুল আছে কিছু, বাট যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো যে যখন তোমরা প্রিপারেশন শুরু করছো, তার মানে কি পড়া উচিত না? চাকরির জন্য পড়বো না? অবভিয়াসলি পড়বে। বাট এবার তোমাকে জিনিস ভালো করে বুঝতে হবে, যে জিনিসটা হচ্ছে দেখো, প্রথম কথা হচ্ছে যে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর 20-21 বছর বয়সে প্রিপারেশন করছো, তোমার জীবনে কিন্তু কোনো টেনশন নেই। তুমি তখন মাথা ঠান্ডা রেখে ডেডিকেটলি সরকারির জন্য পড়লে তুমি ইজিলি ক্লিয়ার করতে পারো, তোমার জীবনে কোনো হেডেক আসবে না, কোনো টেনশন আসবে না।
বাট যখনই তোমার এজ হয়ে যাবে 25+, এবং তখন যদি তুমি প্রিপারেশন করা শুরু করবে, যেটা আমার সাথে হয়েছিল, যে আমি কনস্ট্যান্টলি পড়তে পারছিলাম না কেন, তার পেছনে কারণ হচ্ছে যে আমি যখনই বাইরে যাচ্ছি 10টা লোক আমাকে প্রশ্ন করবে, যখনই আমি বাড়িতে থাকছি আমার নিজের গিল্টি ফিল হবে, যখনই আমি দেখছি আমার বন্ধু বান্ধবরা ঘুরতে যাচ্ছে, বন্ধু বান্ধবরা এই জিনিস কিনলো, কেউ আইফোন কিনলো, কেউ গাড়ি কিনছে, আমি কিছু করতে পারছি না। তো এই ফ্রাস্ট্রেশন যেটা তোমার হবে না না, এটাতে তুমি কিন্তু পড়তে আর পারবে না। তুমি হয়তো তোমার সামনে বই রয়ে তুমি চেষ্টা করছো পড়তে, বাট তুমি পড়তে পারো, তোমার মাথায় আসবে যে এটা আমার সাথে কেন হলো, তোমার মধ্যে গিল্টি ফিল হবে। এই জন্য কি, যারা ইয়াং এজে প্রিপারেশন করছো, ইয়াং এজে রয়েছো, মন দিয়ে পড়াশোনা করো, সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও, সব ছেড়ে মানে গল্প বান্ধব বন্ধু বন্ধু সব ছেড়ে দাও, নিয়ে 1 থেকে 1.5 বছর বা 2 বছর ম্যাক্সিমাম কিন্তু ডেডিকেট দাও সরকারি চাকরির জন্য। অনেকেই আছে যারা 21 বছর প্রিপারেশন করে, 30 অব্দি পড়েই যাচ্ছে তারা, মানে তাদের জীবনে অর্ধেকটা পার্ট শুধু প্রিপারেশন করার জন্য দিয়ে গেছে। সেটা কিন্তু উচিত না, কারণ তারা কি মিস্টেকটা করে যে স্টার্টিং এজে তারা ক্যাজুয়ালি নেয়, যখন আস্তে আস্তে বয়সটা বাড়ে তখন তারা এত টেনশন বা এত কমপ্লেক্সিটিতে ভোগে যে আলটিমেটলি সে 30ও সিলেকশন পায় না। তো এই জন্য কি, যখন তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে তখন একদম ডেডিকেটলি সব কিছু ছেড়ে দাও, বন্ধু বান্ধব সব কিছু ছেড়ে দাও, সেদিন তুমি প্রিপারেশন করো, যেই তুমি সিলেক্ট হয়ে যাবে তোমার বন্ধু বান্ধব বান্ধবী সবাই ফিরে চলে আসবে, এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। আর যারা আমার মতন একটু বয়সকালে শুরু করেছো, দেখো একটা জিনিস মাথায় রাখবে, যে তোমার যদি এক্সট্রিমলি মানে তোমার যদি একটা ফাইন্যান্সিয়াল ব্যাকিং না থাকে, তোমার কিন্তু বয়সটা শুরু করা উচিত নয়। এবার তুমি বলতে পারো স্যার আপনি কেন করলেন, স্যার তুমি কেন করলে ভাই, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি বলতে বলতে দেখো আমার ক্ষেত্রে কি হতো, আমাকে নিজের ফাইন্যান্সটা করলেই চলতো, ঠিক আছে, বিকজ বাকি জিনিসগুলো মোটামুটি হয়ে যেত, বাবা সাপোর্ট করতো যেহেতু, বাকি দিকে আমাকে অতটা দেখতে হয়নি, ঠিক আছে, বাট নিজেরটা চালানোর জন্য আমি ঠিক আছে। বাট ধরো তোমার উপর যদি তোমার ফ্যামিলি নির্ভর করে থাকে বা ফ্যামিলি ডিপেন্ডেন্ট থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো তোমাকে অ্যাট দি এজ অফ 25 বা 26 তোমার এটা করা উচিত নয়, তোমার এটা করা উচিত নয়। আর যদি তুমি পড়তে চাও, তুমি কোথাও একটা জব করো, জব করার সাথে সাথে তোমাকে করতে হবে ভাই, ঠিক আছে। এবং অনেক সময় এই যে লেট ইট গো, মানে যা হয়েছে হয়েছে, ছেড়ে দাও, এবং যে কোনো পয়েন্ট অফ টাইমে নিজের জীবনের শুরু করে দাও, ঠিক আছে। এটা ভাববে না যে আমার কেন হয়নি না হয়নি, যেটা হওয়ার হবে সে ঠিক হবে, তুমি যতই চেষ্টা করো, যত এফোর্ট দাও। তাহলে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, এই যে ধরো যে এক্সামে আমার 2.5 মার্কসের জন্য আটকে গেছে, এর মধ্যে অনেক এক্সাম আছে যেখানে আমি প্রিলি দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, কিছু এক্সাম আছে যেখানে মেন্স ক্লিয়ার হয়েছে, বা যেটা হয়নি, এই যে আটকাচ্ছে, কত মার্কসে আটকাচ্ছে, ম্যাক্সিমাম 1.5 মার্কস, ম্যাক্সিমাম 2 মার্কস, কোথাও 2.5 মার্কসের জন্য আটকেছে। এবার আমাকে বলো যে 2.5 মার্কস বেশি নিয়ে যে ছেলে বা যে মেয়েটা সিলেক্ট হয়েছে, সে কি আমার থেকে বেশি জানে বহুত? তা তো নয়। যে স্টুডেন্ট আমার থেকে 1.5 মার্কস বেশিতে সিলেকশন পেয়েছে, সে কি আমার থেকে বেশি জানে? তা তো নয়। বা সে কি তোমার থেকে বেশি জানে যদি তুমি এক্সাম দিয়ে থাকো? তা তো নয়। বাট অবভিয়াসলি তার ভাগ্য ভালো ছিল, তার লাক ফ্যাক্টর কাজ করে, যে কারণে সে সিলেকশন পেয়েছে। আর তোমার লাক ফ্যাক্টর কাজ করে, সেই কারণে তুমি সিলেকশন পাও। তো এটার মধ্যে এটা ভাববে না যে ভগবান ও আমার সাথেই কেন হলো, তা নয়। যদি তুমি ঠিক থাকো, সৎ পথে চলো, ভগবান তোমাকে ঠিক ডিরেকশনটা দিয়ে দেয়। আর তোমার যদি পেটে বিদ্যা থাকে, আজও আমি লাস্ট বার এই কথাটা বলছি, যেটা হয়তো তোমার বাবা মা এবং প্রচুর গুরুজনরাও বলেছে, তোমার যদি পেটে বিদ্যা থাকে, তোমার কোনোদিনও অন্যের অভাব হবে না। তো আমি এটাই বলবো। এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আমার জার্নি যদি তোমাদের ভালো লেগে থাকে, এবং আমার সাজেশন যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি আরও এরকম ভিডিও নিয়ে আসবো। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। এই চ্যানেলের মধ্যে প্রচুর রকম ভিডিও দেবো যেটা তোমাদের কাজে দেবে। যারা ইয়াং স্টুডেন্ট রয়েছে, যারা প্রিপারেশন শুরু করছো, যেহেতু আমার এত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, আমি টিচিং ফিল্ডে রয়েছি, তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে গাইড করতে পারবো, তোমাদেরকে হেল্প করতে পারবো। তো হ্যাঁ, ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, তোমাদের মতামত নিশ্চয়ই আমাকে জানাবে। টাটা, বাই বাই।